তারপর ওই লোকটি আরো জোরে আরবিতে বলা শুরু করে। তখন আমি অনেক ভয় পেয়ে যাই, কারণ সিরাজ ভাইয়ের পক্ষে এতক্ষণ একটানা আরবিতে বলা সম্ভব নয়। আমি মনে মনে বুঝতে পারি আমার সাথে খুব বাজে কিছু একটা ঘটতে চলেছে। তখন আমি মনে মনে আয়াতুল কুরসি পড়তে থাকি এবং বিছানা থেকে ওঠার চেষ্টা করতে থাকি, কিন্তু উঠতে পারছিলাম না। আমি বুঝতে পারছি কোনো এক অদৃশ্য শক্তি আমার হাত পা ধরে রেখেছে। তার সাথে শুয়ে থাকা লোকটি একা একা আরবিতে কি যেন বলে চলেছে। এভাবে কিছুক্ষণ থাকার পর একটা সময় আমি অদৃশ্য শক্তির থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হই। আমি এক লাফ দিয়ে উঠে দৌড়ে রুম থেকে বাইরে চলে আসি। বাইরে আসার পর দেখতে পাই সিরাজ ভাই সিঁড়ি দিয়ে উঠছে। ওই মুহূর্ত থেকে হুট করে দেখে আরো ভয় পেয়ে যাই। সিরাজ ভাই এত রাতে আমাকে দেখে অবাক হয়ে যায়। সিরাজ ভাই আমাকে বলে, তুমি এখানে কি করছো? কি হয়েছে তোমার? আমি তখন সিরাজ ভাইয়ের কথা শুনে কিছুটা স্বাভাবিক হয়ে বলি, ভাই আপনি এখানে? তবে রুমের ভেতর কে? তখন আমরা রুমে গিয়ে দেখি রুমে কেউ নেই, সবকিছু ঠিকঠাক আছে। তখন সিরাজ ভাই বলে, কি হয়েছে বলো তো আমাকে। আমি তার কথা, তার কাছে আমার সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলি। সব শুনে সিরাজ ভাই বলে, ধুর ভাই, তুমি স্বপ্ন দেখেছো, অথচ ওই কম্বলে ঢাকা লোকটাকে বাস্তবে আমি ছুঁয়েছি। পরদিন সকালে আমি ঘটনাটি বলি। এই ছিল আমার ঘটনা। ঘটনাটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। সকল শুভানুধ্যায়ী এবং আমাদের সকল শ্রোতাকে ঈদ মোবারক। যদিও অনেকদিন হয়ে গেছে, দেরিতে হলো ঈদ মোবারক। তো রাসেল ভাই, আজকে মানে সাধারণত দেখা যাচ্ছে যে মোটামুটি দুটো স্টোরি আমি সাধারণত বলি, তো আজকে চেষ্টা করব মানে বলবো। এবং আর আজকে আমার ঘটনাটা হলো আসলে গত বছর শীতের সময় আমি যাই হলো আমার দাদা বাড়িতে। জি, দাদা বাড়িতে যখন বেড়াতে যাই, এটা ছিল খুলনা একটা জায়গা, বাগেরহাট সাইডে। তো রাত্রেবেলা শীতের সময় তো গ্রামে এমনি আপনার অনেক কুয়াশা থাকে আর চিপচাপ থাকে, চুপচাপ থাকে বেশি। তো আমরা উপরের তলায়, দোতলা একটা বিল্ডিং, দোতলায় আমরা ঘুমাচ্ছি। তো আমি, আমার ওয়াইফ এবং আমার বেবি। তো রাত্রে আনুমানিক 2:30-3টার দিকে ও আমার ওয়াইফ উঠেন ঘুম থেকে যে ওয়াশরুম যাবে। ওয়াশরুমটা ছিল নিচতলায়, উপরে কোনো ওয়াশরুম নেই। তো সেই যখন যাওয়ার জন্য, এমনি সাধারণত সে একটু ভয় বেশি পেত, তো আমাকে সে ডাক দেয় যাওয়ার আগে। তো ওই দিন কি মনে করে ভালো, ঠিক আছে সমস্যা নেই, ডাকা দরকার নেই, আমি নিজেই চলে যাচ্ছি। তো সে যখন যায়, দরজাটা খোলার পরে সে একটা শব্দ শোনার পরে ভয় পেয়ে আর বের হয় না, দূর দিয়ে এসে আমাকে ডাকে যে দেখো তো একটা আওয়াজ পেলাম, কি এটা, মানে কেউ আছে নাকি, তুমি দেখো, আমি বেরোবো না। তা আমি উঠলাম, দরজাটা খুললাম। দরজা খুলে দেখলাম একটা পা, এবং সাধারণত আমরা মানুষের পা দেখলে জুতো পরা থাকলেও কিছুটা তো চামড়া দেখা যাবে, কিন্তু এই বিষয়ে এখানে এরকম কিছু নাই। এবং আমি দেখলাম যে মানুষটার পা যতটুকু দেখা গেল, হাঁটুর থেকে নিচ অংশটা আমি শুধু দেখলাম, এবং পুরোটা সাদা, একদম দবদবা সাদা, এবং কোনো মানে একটু ডিফারেন্ট, মানে এরকম তো দৃশ্য কোনোদিন দেখিনি আমি। তো আমার মনে হলো না, এটা হয়তো পাঞ্জাবির পায়জামা পরা কোনো লোক হতে পারে, সাদা মোজা পরাও হতে পারে। সন্দেহ মনে করে আমি রুম থেকে বের হলাম। পাশে আর একটা রুম আছে, ওই রুমে পাটা চলে গেল, আমিও পিছন দিয়ে ঢুকলাম। পিছন ঢোকার পরে দেখি রুমের দুপাশে দুটো সিঙ্গেল খাট আছে। এক সাইডে খাটে একজন শুয়ে আছে এবং পা থেকে মাথা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা। আমার তখন মনে হলো ঠিক আছে, আমার ছোট চাচা আমরা ঘুমানোর আগে দেখেছিলাম, সে ওখানে ছিল ওই ঘরে, ফোন নিয়ে ফেসবুকিং বা কিছু একটা করছিল। তো আমি মনে গেছে চাচা হয়তো এখানে নিচে যাওয়ার কথা, কিন্তু সে যায়নি, ওইখানেই ঘুমিয়ে পড়েছে। তো ঠিক আছে, তো আমি রুমে ফেরত আসলাম যে না, ওরকম কেউ তো আমি দেখলাম না, এবং সম্ভবত ওই রুমে তো চাচা ঘুমানো, আমি তো ঢুকিনি। তো আমার বউয়ের
আমাদের প্রথম সন্দেহ ছিল যে এটা কোনো চোর নাকি। তো আমার তখন একটু সন্দেহ হয়েছিল যে এটা চোর না, এটা অস্বাভাবিক কিছু যেটা আমরা শুনে থাকি। তো আমি ওকে বললাম, না ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো, এটা তেমন কিছু না। তারপরে ওকে নিয়ে আমি ওয়াশরুমে গেলাম। সকালবেলা আমি আমার চাচাকে যখন জিজ্ঞেস করলাম যে চাচা, আমরা রাত্রে এরকম একটা ঘটনা ঘটলো, আপনি তো ওই রুমেই ছিলেন, আমি তো আপনাকে দেখলাম। তখন সে আমাকে বলল যে না, আমি তো রাত্রেবেলা ছিলাম রুমে সঠিক, কিন্তু এরপরে তো আমি নিচে চলে গিয়েছিলাম আমার পরিবারের সাথে সাথে। তখন একটু ভয় লাগলো যে তাহলে কি আমি অন্য কিছু দেখলাম। পরে আমার দাদি, উনি এখন আর নেই, তো উনি তখন এই ঘটনাটা শুনে উনি অপেক্ষা করলো যে আমার স্ত্রী আমার থেকে একটু দূরে যাক, তারপরে সে কথা বলবে। আচ্ছা, তারপর আমাকে সে ডেকে নিল কিছুক্ষণ পরে, সুযোগ বুঝে গেলাম। তখন আমাকে সে বলে যে ও অনেকদিন ধরেই আছে, এবং তোর দাদা মারা যাওয়ার পর থেকে আমি প্রায় দেখি, কিন্তু সে ক্ষতিকর কিছু করে না, ক্ষতিটতি কিছু করে না, এমনি আছে। এটা তার বিশ্বাস। তো এইটার পরে মোটামুটি একটা ধারণা হলো যে ঠিক আছে, তাহলে আসলেই মনে হয় কেউ আছে। তারপরে ঢাকায় ফেরার পরে আমি আমার ওয়াইফকে বলি যে দাদির সাথে এই কথা হয়েছিল এবং চাচার সাথে এই কথা হয়েছিল। ও তো ভয়ে শেষ। আমারও ভয় ভীতি অবশ্য একটু কম,